কিছু মজার ঘটনা, বিনোদন বিনোদন চারিদিকে। এক নেতা গেছে লালবাগ একটা শ্মশান ঘাট আছে, ওইখানে একটা সমাবেশ ছিল। তো নেতারা যখন কোনো সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা? স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না, নেতার চারিদিকে থাকে। কারণ এখানে মিডিয়া আছে, ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে। যাই হোক, নেতাকে এভাবে গাড়ি থেকে ধৈরা না, ঠিক চারিদিকে গার্ড দিয়ে নিয়ে মঞ্চে উঠাইছে। নেতা এখন বক্তব্য রাখবে। বক্তব্য রাখার আগে দেখে যে ওনার মোবাইলটা নাই। কে এই নেতা জানেন? গায়েশ্বর বাবুর মোবাইল নাই। হায় হায় হায়, কি সর্বনাশ! এখন বক্তব্য সব রাইখা ওইখানে বলা হইতাছে, কেউ যদি এই মোবাইলটা নিয়ে থাকেন দিয়ে দেন, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই মোবাইল অন করলে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশে ধরবে, ভয়টাই দেখাইতেছে আর কি মোবাইলটা ফেরত পাওয়ার জন্য। কিন্তু কেউ দেয় নাই। গায়েশ্বর বাবু তো একজন গুরুত্বপূর্ণ নেতা। এখন চিন্তা করেন, এই মোবাইলটা যার হাতে গেছে তার ব্যক্তিগত অনেক কিছু জেনে যাবে তো। কারণ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেক কিছু লেখালেখি হয়, কি সর্বনাশের কথা না? কিন্তু প্রশ্ন হইল যে নেতার আশেপাশে কারা ছিল? চোর ছিল ভাই নেতার আশেপাশে, নাইলে নেতার মোবাইল চুরি হয় কেমনে এত বডিগার্ড থাকতে? বুঝছেন ব্যাপারটা? এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন? ওই যে ডাক্তার সাবরিনা আছে না, একজন ডাক্তার সাবরিনা। এই ডাক্তার সাবরিনাকে তো আপনারা চিনছেন তাই না? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপিতে ঢুকছে। এই সাবরিনা সময় পাইলেই কই যায় জানেন? জিয়াউর রহমানের ওই যে কবরস্থান আছে, জিয়া উদ্যান, ওইখানে চলে যায়। ওখানে শান্তি পায় আর কি, 2 দিন পরই যায়। আজকেও গেছিল, আজকে না গতকালকে বোধহয় গেছিল। বাস ছাত্র দলের পোলাপান সাইজ করে দিছে। সাইজ করা মানে হাত তোলা না, অপমান অপদস্থ করে ওইখান থেকে তাড়াইছে। না তারা কি করবে দেখেন, যদি এরকম ঢুইকা যায়। আরেকটা ভিডিও দেখলাম, অনেকগুলা মহিলা, সুন্দরী সুন্দরী মহিলা, ওনারা মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য। পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু, উনিও মুনাজাত করতেছে। আমি চিন্তা করলাম, উনি তো সনাতন ধর্মের মানুষ, উনিও কেন মুনাজাত করতেছে? তখন চিন্তা আসলো, ও সামনে তো নির্বাচন আসতেছে না, মুনাজাত তো ধরতেই হবে। উনি কিন্তু একটা মারাত্মক কথা কইছিল। জ্যোতিষী তো, পুরানা রাজনীতিবিদ তো, অনেক দূর পর্যন্ত দেখতে পায়। বলছিল কিয়ামত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না, কিয়ামত পর্যন্ত। বুঝছেন কত দূর দেখতে পায়, ভবিষ্যৎবাণী করতে পারে। আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, দেখেন উনি যখন বলতেছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম, ওই টাইমেই আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে। আমেরিকানরা নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, এরকম একটা কথা কিন্তু ছড়ায় গেছে। ওরা 5টা গুণের কথা বলছে। এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন? যে ওরা শিক্ষিত। জামাত ইসলামের সবাই শিক্ষিত, ওরা বিজনেস মাইন্ডের। চিন্তা করেন, ওরা যে বিজনেস মাইন্ডের এটা তো আমরাও জানি। ওনাদের হাসপাতাল আছে, কলেজ আছে, স্কুল আছে, ব্যাংক আছে। ওরা বিজনেস মাইন্ডের, ওরা চান্দা তুইলা খায় না, ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে। আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না, অনেক আধুনিক। জামাত ইসলাম দলটা অনেক আধুনিক। ভাই এত গুণগান কেন? কেন গুণগান? সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। সামনে আরো দেখবেন, সামনে আরো চেঞ্জ হইতে থাকবে। এর মধ্যে আপনারা দেখছেন চীন থেকে একদল প্রতিনিধি আসছে। তারা কিন্তু সরকারের কারোর সাথে দেখা করে নাই, কারণ সরকার তো বাংলাদেশই নাই, আমেরিকাতে। এখন ওরা কার সাথে দেখা করছে জানেন? ছাত্র শিবিরের সাথে মিটিং করছে, প্রেসের সামনে কথা বলছে। ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা বিল্ডিং করতে চায়, ছাত্রবাস করতে চায়, আধুনিক ছাত্রবাস। চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে? চীনের প্রতিনিধি আইসা ছাত্র শিবিরের সাথে মিটিং করে। এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়ায় যেতেছে। এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আব্দুল্লাহ তাহের সাহেবকে, গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আব্দুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একটা বিরাট সমাবেশ, সুধী সমাবেশ, সবাই আসছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল, উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে। একসাথে ওনারা দেখলাম বুক মিলাইতেছে, ছবি তুলতেছে। দেখছেন ব্যাপারটা? সব কিছু কিন্তু অন্যদিকে যাইতেছে। খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম চারিদিকে ছড়ায় যাচ্ছে, দেশে বিদেশে। এবং বর্তমানে যে টক শো গুলা হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না। এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফারহানা, উনি তো ভালো বক্তা, উনি আবার একজন গবেষকও। উনি গবেষণা করে বাইর করছে
380টা মব হয়েছে বাংলাদেশে, 380টা মব হয়ে গেছে বাংলাদেশে। তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বলল, এই যে 380টা মব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা, ওইটা কি হিসাব করে বাইর করছেন? আসলে তো ভাই 380টার মধ্যে যায় দেখেন, যা 300টাই বিএনপির ছেলে পেলে করছে মব। আবার মব কিন্তু এখন একদম জায়েজ হয়ে গেছে, এটা এখন আমেরিকাতেও হইতাছে। আমেরিকার এক নেতা, ওই যে ওনার নাম বোধ আনোয়ার হোসেন, ওই নেতারে ভাই যেভাবে সাইজ করলো, আয় হায় হায়, ওই যে ব্যানার নিয়ে যায় না, ব্যানারের লাঠি দিয়ে পিটাইছে, ওনার টাই দেখলাম সামনে থেকে পিছনে চলে গেছে, উনি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওনার বউর কাছে এসে বিচার দিচ্ছে, আর তার বউ সমানে বিএনপির পক্ষে গালি দিতেছে। ভাই মজাই আর মজা। আরেক ছেলে কি করছে জানেন না, বিএনপির আরেকটারে এমন মাইট দিছে ভাই, দাঁত টাত ফালাই দিছে, ঘাড়ি ভাঙ্গা ফালাইছে, এখন হাসপাতালে। শেখ হাসিনা কিন্তু উস্কাইয়া দিছিল, বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন কেউ অক্ষত অবস্থায় ফেরত না আসতে পারে। ওই বাণী শুই না উৎসাহিত হইয়া মারতে গিয়া মাই খাইয়া চলে আসছে। কি একটা ঘটনা দেখেন, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল, তাই না? ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করেও রাখি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তো যত দোষী করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল। একজন প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে, ওই কেউ যেন অক্ষত নাইতে পারে, মার ধর, এগুলা কি বলতে পারে ভাই? বলতে পারে না। আসলে হয়েছে কি জানেন, উনি 16 বছর ওই যে মার ধর, এরা ধরে নিয়ে ওরে ঢুকা আয়না ঘরে, এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে। ওই নেশা থেকে বুঝছেন এখনো চালায়া যাইতেছে, আর এই বেচারারা সব মাইর খাইতেছে। ঢাকায় 800-র উপরে জেলখানায় ঢুকছে, 800-র উপরে গত এক সপ্তাহে। ভাই কেউ ছাড় দিবে না ভাই, পুলিশ কিন্তু ঘুরা দাঁড়াবে। এই নির্বাচন আসার আগেই পুলিশ ঘুরা দাঁড়াবে। এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ, বিশেষ করে যারা টকশো করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাইকে, নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে কিনা, মানে এই প্রশ্নটা কইরা টকশুটারে জমায়। ওদিকে কিন্তু ডক্টর ইউনূস স্যার দেশের মাটিতেও বইলা গেছে, বিদেশে যায়ও বলছে জাতিসংঘের ওইখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি, কিন্তু সেইটা কানে নিচ্ছে না। কানে নিচ্ছে কি, এনসিপির অমুকে বলছে নির্বাচন হবে না, এনসিপির অমুকে বলছে নির্বাচন হইতে দিবে না, ওগুলা কানে নিয়া টকশুটা জমাইতেছে, ওদের কথা বলে। ইউনূস স্যার যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না, আলাপ করে এনসিপির কে কি বললো, জামাতের কে কি বললো, শিবিরের কে কি বললো, এইসব নিয়ে ভাই সার্কাস সার্কাস। এর মধ্যে একটা ভিডিও দেখলাম জানেন, ওরা ময়লা সাফ করবে, রাস্তাঘাটের ময়লা সাফ করবে। মিটিং হয়েছে, যে মিটিং থেকে যারা চলে গেছে মুড়ির ঠোঙ্গা এইটা সেটা পানের পিক টিক যা ফেলছে এগুলা পরিষ্কার করবে। কিন্তু ওইখানে কি করছে জানেন, আগেই ময়লা ফেলতেছে, ময়লা ফেলা তারপরে পরিষ্কারটা দেখাবে। ওইটা আবার কে জানি ভিডিও করছে গোপন, ওইটা ওরা ফেসবুকে ছাইরা দিছে, মানে ময়লা ফেলতেছে যে ওইটা গোপন ভিডিও করে ফেসবুকে ছাইরা দিছে। আর আমাদের দেশের কিছু বেকার চ্যানেল আছে না, ওই বেকার চ্যানেলের ক্যামেরাগুলো হাজির, কারণ ওনারা এখন ময়লা সাফ করবে রাস্তাঘাটের, ওইটা দেখাবে, দেখাই দিতে হবে ময়লা সাফ করে কেমনে। হায় রে নাটক, এগুলা দেখে না, এগুলা খায় না মানুষ, এগুলা খাওয়াইতে পারবেন না কোনো কারণেই। এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে, তো আমার মতো মূর্খ লোক এখন দেশে কমই আছে। দেখেন না আমেরিকান আলারা বলতেছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, গণতন্ত্রের চর্চা বেশি, বিজনেসম্যান বেশি। হায় হায়, ট্রাম্প জি তো বিজনেসম্যানদেরকে পছন্দ করে, তাই না? ওই অঙ্কেতে দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতেছে। ও ভিডিওটা শেষ করার আগে গোলাম মাওলা রনি সাহেব আপনাকে বলতেছি, আপনার অনেক শখ ছিল ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস স্যারের ছবি দেখার, অনেক শখ ছিল না? এখন আপনি দেখে নেন, ডক্টর ইউনূস স্যারের পেজে দেখে নেন, ওই ছবিটা দিছে আপনার জন্য ট্রাম্প জি এবং ওনার পরিবার, আর এদিকে ডক্টর ইউনূস স্যার এবং ওনার মেয়ে। হায় হায়, কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলছে। ওই ছবিটা গোলাম মাওলা রনি সাহেব আপনার জন্য। ডক্টর ইউনূস স্যারের সম্মান আপনারা দিতে পারবেন না, আপনাদের কাছে সম্মান চায়ও না, তো আপনাদের ক্যারেক্টার বুঝা ফেলাইছে। উনি তো প্রথমেই বলে দিছিল যে এরা আমার সামনে একরকম কথা বলে, বাইরে যা আরেক রকম কথা বলে। এই যে দুই মুখা কথা উনি প্রথমেই বুঝা ফেলাইছে, প্রথম 1 মাসেই বুঝা ফেলাইছে ক্ষমতায় আইসা, তারপরে উনার স্টাইলে উনি চলতেছে। ওদিকে আরেকটা ঘটনা ঘটছে জাতিসংঘের দপ্তরের সামনে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনে হয় উনি বিএনপির আনোয়ার হোসেন খোকন, ওনাকে যা অপমান অপদস্থ করলো ওনার নিজের লোকেরাই, কিন্তু নিজের দলের লোকেরাই, ভুয়া ভুয়া ভুয়া। হায় হায়, উনি লজ্জায় লাল হয়ে গেছে। নিজের দলের কাছে এরকম অপমান কেউ আশা করে? আপনাদের মনে আছে আওয়ামী লীগের যে ওই যে একজন আছিল না, কি জানি নাম, ও কাউয়া কাদের, কাউয়া কাদেরই তো বলতো। ওই কাউয়াদের পতনের আগে ওনাকেও কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিছিল ছাত্রলীগের পোলাপান। সেম স্লোগানটা আনোয়ার হোসেন খোকনের পিছনে দিতেছে সবাই। আর এক চিক না তো ভাই থামায় রাখা যায় না, পারলে ও উল্টা মারে উনারে। চিন্তা করছেন
এত বড় নেতারে একজন চিকনা এইটুকু একটা পোলা মারতে চায়, কোন অবস্থায় চলে গেছে। দলের মধ্যে শৃঙ্খলা নাই, নিয়ম কানুন নাই, কেউ কারে মানতে চায় না। অথচ এদিকে দেখেন ছাত্র শিবির বা জামাতে ইসলাম, ওনারা কেমন, ওনাদের দলের নিয়ম শৃঙ্খলা দেখেন, আইন কানুন দেখেন, পুরোপুরি মিলিটারির মতো। তো ভাই আর্মি আইন চলো এখানে। আর্মিদের যেমন একটু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে সাজা ভোগ করতে হয়, ঠিক তেমনি জামাত ইসলাম শিবিরের পোলাপানের যদি কোনো অন্যায় হয়, ভুল হয়, তাদেরকে সাজা ভোগ করতে হয়, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয়, ইমান ঠিক রাখা চলতে হয়। আর এই জিনিসটাই দিনে দিনে ছড়ায়া যাচ্ছে, সামনে আরো ছড়াবে ভাই, চারিদিকে ছড়ায়া যাবে। এখনই আপনার আশেপাশের মানুষকে কানে কানে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কাকে ভোট দিবা। মানুষ খুব সচেতন, কিন্তু আপনার কানে কানে বইলা দিবে কাকে ভোট দিবে, কেউ থামায় রাখতে পারবেন না ভাই। এটা আমার কথা না ভাই, আপনি জনগণের কাছে জিজ্ঞাসা করেন, জনগণ আপনাকে কি বলে। মানুষের মনের মধ্যে একটা ব্যাপার চলে আসছে, তারা ভালো আর মন্দ বুঝতে শিখে গেছে, বিবেক আর বিবেচনা তাদের মধ্যে চলে আসছে। তাদের একটাই কথা, সবাইকে তো দেখলাম 50 বছর 54 বছর, এবার নতুন কাউকে দেখি, নতুনের অপেক্ষায় ভাই। কারণ নতুন একটা বাংলাদেশ চায় সবাই। হ্যাঁ ভাই, নতুন একটা বাংলাদেশ চায়। আর এই নতুন বাংলাদেশ যদি আমরা এখন গড়তে না পারি, আবার 50 বছর পার কইরা দিতে হবে। এই জাতিকে ডক্টর ইউনূস স্যার ওই অন্ধকারে আর ঠেলা দিবে না, 50 বছর 100 বছরের অন্ধকারে ঠেলা দিবে না। উনি যে বলছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর জুলাই সনদপত্র ঘোষণা হবে, সবকিছু পাবেন এবং বিচারও পাবেন আপনারা, বিচার দৃশ্যমান হবে, তারপরই নির্বাচন হবে। ওনার প্রত্যেকটা কথা উনি রক্ষা করবে। আমি বাস্তবতা তুলে ধরলাম, মানুষের মনের কথা যাই নাই, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া রইল। এমনি হিতি নাচন্না বড়ি দিছে আরো ঢোলে বাড়ি, আমাদের দেশে বলে এমনি হিতি নাচিন্না বুড়ি দিছে আরো ঢোলে বাড়ি। মানে এই বুড়ি এমনিতেই নাচে, এর মধ্যে যদি আবার কেউ একটা ঢোল বাজায় তাহলে তো নাচ থামবেই না, এটাই বুঝায় আর কি। কথাটা এই জন্য বললাম, আক্তার হোসেন হাত মিলায় নাই একজন ভদ্র মহিলার সাথে, এটা নিয়ে এখন তোলপাড় বাংলাদেশে। ওইখানে আলোচনা নাই, আমাদের দেশে আলোচনা হচ্ছে টক শোতে বা যারা ইউটিউবার আছে যে যার পক্ষে আর কি, যেভাবে পচানো যায়। কারণ এনসিপি কে তো পচাইতে হবে, এর মধ্যে সুযোগ পাওয়া গেছে এইটা যে হাত মিলাইলো না। তার মানে আক্তার হোসেন কি বুঝাইতে চাইলো, বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হয়ে যাচ্ছে? আফগানিস্তান হইতে পারলে তো ভাই ভাগ্য খুইলা যাইতো ভাই। হ্যাঁ, আফগানিস্তান হওয়া কঠিন, অনেক দূর আগে গেছে, অনেক দূর। যাই হোক, এই যে হাত মিলাইলো না, এটা নিয়ে কি বার্তা আসলো? অনেকে বলতেছে যে আক্তার হোসেনের সাথে তাসলিম যারা ঘোমটা ছাড়া ওন্না ছাড়া সারাক্ষণ ঘুরা বেড়াইতেছে, ওইটাতে তার কোনো প্রবলেম নাই, অথচ একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে হাত মিলাইলো না। তার মানে কি জানেন, আক্তার হোসেন নিজেকে আলাদা করতে পারছে, তার ইচ্ছা সে হাত মিলাবে না, সে একজন মুসলমান। আপনি বলতে পারেন ভাই উনি যদি ভবিষ্যতে কোনো নেতা হয় বা ক্ষমতায় যায়, তখন যদি বিদেশে যায়, আর বিদেশে যাওয়ার পর এভাবে যদি কোনো বিখ্যাত নারী তার দিকে হাত বাড়াইয়া দেয়, সে কি হাত মিলাবে না? না, হাত মিলাইবো না, এটা তার ইচ্ছা। আপনি কি করতে পারবেন? সে একটা বার্তা দিতে চাইতো ভাই, বুঝেন না কেন? আপনারা দেখেন নাই, আপনারা অনেকেই জানেন এবং দেখছেনও ইউটিউবে, সালমান খান, ভারতের নায়ক, বিখ্যাত নায়ক সালমান খান হাত বাড়াই দিছিল মঞ্চেতে হ্যান্ডশেক করার জন্য একজন মুসলিম নারীর দিকে। সেই বোরখা পরা নারীটি কি করলো? সালাম দিয়া এইভাবে চলে গেল, হাত মিলাইলো না। কিন্তু খেয়াল করছেন, একজন মুসলিম নারী সালমান খানের সাথে হাত মিলাইলো না। এটার মন্তব্য যায় দেখেন, সবাই এই মেয়েটাকে বাহবা দিতেছে, একেই বলে মুসলিম রীতিনীতি, একেই বলে ইসলাম ধর্ম। হাত মিলাই নাই, ওটার জন্য বাহবা পাইছে কে? একজন মুসলিম নারী। তাহলে একজন মুসলিম পুরুষ কেন হাত মিলাইলো না একজন নারীর সাথে, সেটা নিয়ে সমালোচনা হবে? বলেন তো। এটা তার ইচ্ছা, সে একটা বার্তা দিতে চাইছে, যেটা আমরা অনেকেই হয়তো এখন ভুলে গেছি। সে বার্তাটা কি জানেন? আপনাদের তো মনে আছে, সংসদ ভবনের সামনে এনসিপি যেদিন পরিচিত হয় জনগণের সাথে, আমাদের সঙ্গে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকরা একটা দল করলো এনসিপি। সেদিন কি পরিচয় করাই দিছিল? নাহিদ ইসলামকে একজন ইমাম বইলা পরিচয় করাই দিছিল, তাই না? সেটা ভুলে গেলে হবে না। আমি অনেক সময় বলি না,
এনসিপি বলেন, ছাত্র শিবির বলেন, জামাতে ইসলাম বলেন, ইসলামিক মাইন্ডের সবাই এক মঞ্চে। আমি সবসময় কিন্তু বলি কথাটা, অনেক দিন যাবতই বলে আসতেছি, আমার মাথার মধ্যে যেটা ঢুকছে না ওইটা থাকবে। এটা অন্যের বক্তব্য শুই না বের হবে না, কোনোদিন বের হবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজে না বাইর করু মাথা থেকে। হ্যাঁ, আমি তো দেখতেছি এনসিপি সঠিক পথে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে। দেখেন ওই যে ওদের শাপলা দিচ্ছে না, শাপলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এনসিপি থেকে বলছে শাপলা না দিলে দেখানুমু কেমনে নির্বাচন হয়, নির্বাচনই হইতে দিব না। এটা বলার অধিকার রাখে তো তারাই তো আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে আজকে নির্বাচনের। নাইলে আপনারা কি 16-17 বছরে নির্বাচনের কথা কয়ে তো রাস্তায় দাঁড়াইতে পারতেন না। নির্বাচন তো বহু দূরের কথা। আর নির্বাচন দিল, সেই নির্বাচনে আপনাদেরকে কিভাবে বোকা বানাইছে, কিভাবে চোদু বানাইছে, এটা তো আপনারা দেখছেনই। দিনের ভোট রাত্রে করছে, কিন্তু আপনারা মাইনা নিছেন, মাইনা নিতে বাধ্য করছে। আপনারা কি প্রতিবাদ করছেন? প্রতিবাদ করতে পারছেন? রাস্তায় নামছেন, ঢ্যাঙ্গেয়া বিদায় করছে, রাইতে আবার ধৈরাই না আয়না ঘরে বইরা দিছে। ওই মৃত্যু ভয়ে অনেকেই দূরে দূরে সইরা গেছেন। কেউ আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো। ওরাই তো আজকে এই সুযোগটা কইরা দিল। এই যে টক শোতে আইসা অনেককে বলতে শুনি ওদেরকে কেন নিয়ে গেল, ওদের তো কোনো নিবন্ধনই হয় নাই। নিবন্ধন ছাড়া একটা দলকে কেন নিয়ে যাবে? হায় রে, তোরা বেঈমান রে ভাই, তোরা আসলেই বেঈমান। তোরা এত তাড়াতাড়ি ভুইলা গেলি, এই 14 মাসেই ভুইলা গেলি, 24-কে আপনারা ভুইলা গেল না, আমরা ভুলতে দেব না। এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা ভুলতে দিবে না। আর কে ভুলতে দিবে না? ডক্টর ইউনূস স্যার, উনিও ভুলতে দিবে না। ওই বিদেশের মাটিতে জাতিসংঘের ওইখানে ওই একই কথা বলতেছে, জুলাই সনদপত্রের কথা। এই যে ভাই 105 জনের একটা ইউনিট গেছে না বিদেশে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, কেন 105 জন গেল? তার মানে কি জানেন, সমালোচনা করতে হবে, সমালোচনা কইরা যাইতেছে। এই সরকারের কোনো কিছুই তাদের পছন্দ না। উনি এই পছন্দের অপছন্দের কোনো দামই তো দেয় না। ওনার টার্গেট যেটা ওইটা কইরাই ছাড়বে উনি। যার জন্য ভাই 3 দল থেকে নিয়ে গেছে একদম মেইন লোকগুলাকে। এই নিয়ে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য ভাই আপনারা বুঝতে পারবেন, ওনারা ফিরে আসলেই বুঝতে পারবেন। আমি গত 2টা ভিডিওতে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছি, আমি কিন্তু একটা দাবিতে চলে আসছি। কেন একটা দাবিতে আসছি একটু খুইলা বলি। আমাদের নির্বাচন কমিশন থেকে যে আয়োজন চলতেছে বর্তমানে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জাতীয় নির্বাচনের আয়োজন করতেছে। স্থানীয় নির্বাচন করবে নাকি মেয়রদের নির্বাচন করবে নাকি পিআর সিস্টেম দিবে, ওই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ও কাহিনী তো এর মধ্যে শুনলাম। সব কাহিনীকে আমি কি বলছিলাম একটা সাইডে রাখেন। কেন বলছি জানেন? জুলাই সনদপত্র ঘোষণা মানেই তো আমাদের সংবিধানে নতুন কিছু যোগ হইলো। আগে সংবিধান যে ফেলে দিবে তা না, কিন্তু নতুন কিছু যোগ হবেই। আর ওইটাই দরকার, ওইটাই আইনি বৈধতা, ওইটুকুই চাই, ওইটুক হইলেই এনাফ। দেখেন ডক্টর ইউনূস স্যার ওই বিদেশের মাটিতে যা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই একই কথা কিন্তু বারবার বলতেছে ঈদের আমেজের একটা নির্বাচন হবে। উনি কি ফাউল কথা বলার লোক আপনারা মনে করেন? না 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 না, উনি সঠিক পথে আছে, ঠিক টাইমে নির্বাচন হবে। জুলাই সনদপত্রটা মাইনা নিলেই নির্বাচন হবে, ওই জন্যই নিয়ে গেছে। ওইখানে বুঝায় শুনে ঠিকঠাক কইরা সঠিক পথে নিয়ে আসবে। আর ওই সঠিক পথে যদি না আসেন, অর্থাৎ জুলাই সনদপত্রের আইনি বৈধতা সংবিধানে স্থান যদি না হয়, তাহলে নির্বাচন হবে না ভাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চান ওইটা দিতেই হবে। এখন দেখেন প্রশ্ন চলে আসলো, এই যে জুলাই সনদপত্র সবকিছু এক সাইডে রাখা এক দফা দাবি, এইটা কি রাজি হবে? না না না, এইটাই রাজি হবে না, বাকিগুলা রাজি হয়ে যেতে পারে। এইটাকেই রাজি করাইতে হবে। এইটা কেন রাজি হবে না জানেন? আমাদের দেশের রাজনীতি কি? আওয়ামী লীগ আর বিএনপির মেইন রাজনীতিটা কি বলেন তো? একটাই রাজনীতি, ৭১-এর পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার আলবদর, মুক্তিযোদ্ধা। এইটাই তো একই বয়ান না দুই গ্রুপের? খেয়াল করে দেখেন গত 54 বছর এই আওয়াজটা কতবার শুনছেন, রাজাকার রাজাকার, নাতি পুতি হাবি জাবি, এই কথাগুলাই তো বলে বারবার। কিন্তু আওয়ামী লীগ চইলা যাওয়ার পর কথাগুলা কিন্তু চইলা যায় নাই, দাবিগুলা চইলা যায় নাই। ওই একই দাবি বারবার ঘুরে আসতেছে, ওই একই বয়ান, রাজাকার হটাও রাজাকার হটাও। দেখছেন ওই একই রাজনীতি হয়ে গেল না? যার কারণে আমি বলছি সবগুলো এক সাইডে রেখে এটা সামনে নিয়ে আসেন। এটা সামনে আনলেই তো মুখোশ খুলে যাবে ভাই। হ্যাঁ, মুখোশ খুলে যাবে। জনগণ যদি দেখে যে না ওরা রাজি হচ্ছে না, জনগণ যদি দেখে হায় হায় এইটা রাজি হচ্ছে না, ওরা সব দাবিতে এক সাইডে, আগের সিস্টেমই নির্বাচন মাইনা নেবো, কিন্তু এটা রাজি হন। জুলাই সনদপত্র যদি রাজি না হয় তাদের কোনো ইজ্জত থাকবে? মুখ দেখাইতে পারবে আপনাদের সামনে?
পারবে না, তাই না? যার জন্য আমি বলছি এক দফা দাবিতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর দেখবেন ওই এক দফা দাবির দিকেই যাবে। নির্বাচন কমিশনার কোন রকমই আয়োজন করে নাই ভাই, স্থানীয় নির্বাচন অথবা মেয়র নির্বাচন কোনো কিছুর দিকেই আগাচ্ছে না, উনি আগাচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। হ্যাঁ, আর শাপলা নিয়ে তো ধাপলা কেন? ধাপলা হয়েছে এই জন্য ভাই, শাপলাও পানিতে ভাসে, নৌকাও পানিতে ভাসে। দেখছেন, দুইটাই পানির মধ্যে ভাসে, নৌকা এবং শাপলা। এখন নির্বাচন কমিশনার থেকে যদি না কইরা দেয় শাপলা দিব না, তাহলে কি হবে? ওনারা কি বলছে? শাপলা নিয়েই ছাড়ুম আমরা, শাপলা না দিলে কোন রকম নির্বাচনে আমরা যাব না, এরকম ইঙ্গিতে তো দিছে। কিন্তু উনি কেন দিচ্ছে না এটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না নির্বাচন কমিশনার। উনি কিন্তু কোনো ব্যাখ্যা দেয় না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দিবেন না, উনি তখন বলছে এই ব্যাপারে কোনো উত্তর দিতে আমি চাই না। তার মানে কি জানেন? এইখানেই রহস্য। দিয়া দিল তো দিয়েই দিল ভাই। ওনারাও চাচ্ছে এটা নিয়ে আলোচনা হোক, টক শোতে আলোচনা হোক, চারিদিকে আলোচনা হোক। শাপলা চাচ্ছে কারা? এনসিপি। এনসিপি কে শাপলা দিচ্ছে না, এটা নিয়ে আলোচনা হইবার জন্যই সুযোগ কইরা দিছে। দিবে ভাই, কোন রকম ভুল নাই এতে। কেন দিবে না ভাই? এই নির্বাচন কমিশনার যে আজকে ওই চেয়ারে বসছে, এটার পিছনে তো এই এনসিপির হাত আছে, এটার পিছনে বাংলাদেশের জনগণের হাত আছে তো ভাই। জুলাই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নামছিল, জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছিল ভাই, ওই রক্তের উপরই তো বৈশা রয়েছে, তাই না? আমাদের জাতীয় হিরো কারা? যারা শহীদ হয়েছে, প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে ভাই এই জুলাই যুদ্ধে। হ্যাঁ ভাই, আমি এটা যুদ্ধই বললাম। দেখেন, শেখ হাসিনা ইনুকে বলতেছিল না, শেখ হাসিনা ইনুকে বলতেছে টেলিফোনে যে আমরা রণক্ষেত্রের সাথী। রণক্ষেত্র মানে কি ভাই? যুদ্ধ। তার মানে কি উনি নিজেই তো বলতেছে দেশে যুদ্ধ চলতেছিল, আর ওই যুদ্ধে জয় করছে কারা? বাংলাদেশের জনগণ। আর ওই যুদ্ধে যারা জয় এনে দিল আমাদেরকে, যারা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল, আমরা জেল থেকে বাইরে কি বলছিলাম? আমার মাসুম বাচ্চারা, বলছি না ভাই? বলছি তো। আমরা ওই মেঘালয়ের ডাক বাংলো, চা বাগানের ডাক বাংলো থেকে বাংলাদেশে কখন আসার সুযোগ পাইলাম? এই এদেরই কারণে তো, এদের রক্তের বিনিময় তো, ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে। আসলে হয়েছে কি জানেন? আপনারা নিজেদেরকে না অনেক কিছু মনে করেন। এই যে আপনারা চেনা মুখ, একদমই চেনা মুখ কয়েকজন আছেন বুদ্ধিজীবী আমাদের, তাদেরকেই তো আমরা বারবার দেখি, কিন্তু ইদানিং সেটাও বদলাইছে ভাই। আপনারা খুব গভীরভাবে তাকাবেন, যে কোনো টক শোতে এখন একজন জামাতে ইসলামের বক্তা থাকে অথবা শিবিরের বক্তা থাকে। তারা না থাকলে টক শোর কোনো ভিউ হয় না ভাই, কেউ দেখে না এখন। খেয়াল করছেন এটা? তার মানে কি মিডিয়াও আস্তে আস্তে বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে। আর এই দেশ কোন দিকে যাওয়া নিয়ে দেখবেন অনেকেই জরিপ চালাইতেছে বর্তমানে। ওই জরিপের মধ্যে দেখবেন এনসিপির 5%, জামাত ইসলামের 15-20%, 35 থেকে 40% বিএনপির, এরকম পাইবেন। কিন্তু আবার দেখবেন কোন কোন জরিপে 54% লোক বলতেছে আমরা এখন বলুম না কাকে ভোট দিব, আমরা কাকে ভোট দিব বলবো না। চুপ। এই চুপ ভোট গুলা কাদের? এটা মাথায় নিয়েন, এটা মাথায় নিয়েন। এইখানেই ভয় ভাই, এইখানেই ভয়। আর ওই ভয় থেকে ভাই অনেকেই অস্থির হয়ে গেছে। পরাজয়টা কখন বুঝবেন যে কেউ হাইরা গেছে? যখন দেখবেন ও আপনাকে গালি দিছে। এই যে তাসলিম জারাকে যারা গালি দিছে, কারা গালি দিছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো পরাজিত একটা শক্তি, তাই না? এখন কারা সমালোচনা করে? এনসিপির, জামাত ইসলামের। কারা? যারা মনে মনে হাইরা গেছে, মুখে বলতে পারে না। হ্যাঁ, কিন্তু মন খুলে আমরা দোয়া করতে পারুম। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।